দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক পারফরমেন্স রিপোর্টটি নিয়ে আলোচনা করব। মানে ডেটাশিট দেখে তো মনে হচ্ছে কোম্পানি বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফল অর্জন করেছে, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সাফল্যগুলো কি একটা শক্তিশালী ভবিষ্যতের মজবুত ভিত্তি তৈরি করছে, নাকি এর আড়ালে এমন কিছু ঝুঁকি লুকিয়ে আছে যা আমাদের একটু ভাবা উচিত? আমি মনে করি কোম্পানি কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের কার্যক্ষমতা প্রমাণ করেছে এবং ভবিষ্যতের বড় সুযোগগুলো কাজে লাগানোর জন্য সঠিক পথেই এগোচ্ছে। আর আমি মনে করি আপাতদৃষ্টিতে যে সাফল্যগুলো দেখা যাচ্ছে তার গভীরে তাকালে একটা ধীর গতির প্রবৃদ্ধি, একটা নির্দিষ্ট খাতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং কিছু আর্থিক চাপের লক্ষণ বেশ স্পষ্ট হয়ে ওঠে। আমার মতে ভবিষ্যতের গল্পটা যতটা উজ্জ্বল করে দেখানো হচ্ছে, বর্তমান বাস্তবতা ঠিক ততটা শক্তিশালী নয়। দেখুন, আমার অবস্থানটা বেশ সোজাসাপটা। প্যাটেল ইঞ্জিনিয়ারিং যা করে দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য, বিশেষ করে তাদের কার্যনির্বাহন ক্ষমতা। এই কোয়ার্টারে বর্ষার মারাত্মক প্রভাব থাকা সত্ত্বেও তারা প্রায় ১,২০০ কোটি টাকার ব্যবসা ধরে রেখেছে। এটা কিন্তু চারটেখানি কথা নয়। এর মানে হলো যে কোনো পরিস্থিতিতে তাদের কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে। শুধু তাই নয়, সুবানসিরির মতো একটা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে তারা প্রথম ইউনিটের ওয়েট কমিশনিং শেষ করেছে, অর্থাৎ ইউনিটটি এখন জল দিয়ে পরীক্ষা করার জন্য প্রস্তুত। আবার ধরুন, সিডকো ওয়াটার টানেল প্রকল্পে ১ মাসে রেকর্ড ৭৫২ মিটার টানেলিং করেছে। এগুলো তো তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতারই প্রমাণ। আর আর্থিক দিকেও তারা শৃঙ্খলা দেখিয়েছে। গত ৬ মাসে তাদের মোট ঋণ কমেছে, আর ক্লায়েন্টদের থেকে টাকা আদায়ের সময়ও প্রায় অর্ধেক হয়ে গেছে। আমার মতে তাদের যে ১৫,০০০ কোটি টাকার অর্ডার বুক আর ৩৪,০০০ কোটি টাকার নতুন টেন্ডার জমা দেওয়া, এই দুটো জিনিসই প্রমাণ করে যে সামনে একটা বড় লাভ দেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। আমি আপনার পয়েন্টগুলো বুঝতে পারছি এবং তাদের ইঞ্জিনিয়ারিং সাফল্যকে আমি ছোট করে দেখছি না, একদমই না। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন। আমি যখন আর্থিক পরিসংখ্যানগুলো দেখি তখন একটা অন্য ছবি ভেসে ওঠে। যেমন ধরুন, রাজস্ব প্রবৃদ্ধি এই কোয়ার্টারে বছরে মাত্র ৩% বেড়েছে। আজকের বাজারে যেখানে সবকিছুর দাম বাড়ছে, সেখানে ৩% প্রবৃদ্ধি তো আসলে এক জায়গায় দাঁড়িয়ে থাকার শামিল। পুরো বছরের জন্য তারা গত বছরের সমান, মানে প্রায় ৫,০০০ কোটি টাকার ব্যবসার পূর্বাভাস দিচ্ছে। এটাকে আপনি স্থিতিশীলতা বলতে পারেন, কিন্তু শক্তিশালী প্রবৃদ্ধি বলা যায় না। আমার কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তাদের ওই ৫০০ কোটি টাকার রাইটস ইস্যুর পরিকল্পনা। মানে সহজ কথায়, তারা শেয়ার হোল্ডারদের কাছ থেকে আরও টাকা তুলতে চাইছে। প্রশ্ন হলো কেন? যখন তারা নিজেরাই বলছে যে তাদের টাকা আদায় ভালো হচ্ছে এবং তারা জমিও বিক্রি করছে, তখন আবার নতুন করে মূলধনের প্রয়োজন কেন? এটা আমার কাছে একটা সতর্ক সংকেত। মনে হচ্ছে বড় প্রকল্পগুলো চালানোর জন্য তাদের হাতে যথেষ্ট নগদ টাকা নেই। আর অর্ডার বুকের ৬২% শুধু জলবিদ্যুৎ প্রকল্পের ওপর নির্ভরশীল, যা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্র। এই বিষয়গুলো আমার কাছে বেশ উদ্বেগের। চলুন তাহলে রাজস্ব প্রবৃদ্ধির বিষয়টা দিয়েই শুরু করি। আপনি ৩% প্রবৃদ্ধিকে স্থবিরতা বলছেন, কিন্তু আমি এটাকে প্রতিকূলতার মধ্যে টিকে থাকার ক্ষমতা বা কি বলে রেজিলিয়েন্স হিসেবে দেখছি। পরিকাঠামো খাতে, বিশেষ করে বর্ষাকালে কাজ চালিয়ে যাওয়াটাই একটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামলেও ১,২০০ কোটি টাকার ব্যবসা ধরে রাখাটা তাদের ব্যবস্থাপনার দক্ষতারই পরিচায়ক। আর পুরো বছরের পূর্বাভাস যে গত বছরের সমান, তার কারণটাও তো বুঝতে হবে। গত বছর নতুন অর্ডারে প্রবাহ বেশ কম ছিল, যার প্রভাব এই বছরের রাজস্বের উপর পড়ছে। এটা তো বর্তমান ব্যবস্থাপনার দোষ নয়, বরং তারা সুবানসিরির মতো বড় প্রকল্পগুলোকে যে পর্যায়ে নিয়ে গেছে তা তো ভবিষ্যতের আয়কে আরও নিশ্চিত করছে। স্থিতিস্থাপকতা যুক্তিবাদী মানছি, কিন্তু সংখ্যা তো আর আবেগ দিয়ে চলে না। আপনি একজন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ভাবুন, সে কেন এমন একটি কোম্পানিতে অর্থ রাখবে যার প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতির হারকেও হারাতে পারছে না? আপনি এই স্থিরতাকে কিভাবে ন্যায্যতা দেবেন? ভবিষ্যতের বড় প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু বর্তমান পারফরম্যান্স যদি দুর্বল থাকে, তাহলে সেই প্রতিশ্রুতির ওপর ভরসা করাটা বেশ কঠিন। আমার প্রশ্ন হল, এই স্থিতিশীলতাকে আসলে প্রবৃদ্ধির অভাবকে ঢাকার একটা উপায় নয়? না, আমি ঠিক এপরই মনে করি না।
কারণ এই স্থিতিশীলতার সময়টাকেই তারা ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে কাজে লাগাচ্ছে। আর এখানেই তাদের পরিকল্পিত রাইটস ইস্যুর গুরুত্ব। আপনি এটিকে আর্থিক চাপের লক্ষণ বলছেন, আর আমি এটিকে একটি দূরদর্শী কৌশল হিসাবে দেখছি। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটা বড় প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছেন। আপনার কি শুধু বর্তমান শক্তি থাকলেই চলবে, নাকি প্রতিযোগিতায় জেতার জন্য আরও রসদ জোগাড় করতে হবে? প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের সামনে এখন ৩৪,০০০ কোটি টাকার টেন্ডার রয়েছে, যার মধ্যে একটি প্রকল্পের মূল্যই ১৫,০০০ কোটি টাকার বেশি। সেটা ঠিক। এই সুযোগগুলো যদি তারা জিততে পারে, তাহলে কোম্পানির চেহারাটাই তো পাল্টে যাবে। সেই বিশাল কাজের জন্য যে কার্যকারী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, তার জোগাড় নিশ্চিত করার জন্যই এই রাইটস ইস্যুর পরিকল্পনা। এটা চাপের কারণে নেওয়া পদক্ষেপ নয়, বরং সুযোগকে কাজে লাগানোর জন্য একটা সক্রিয় প্রস্তুতি। আপনার যুক্তিটা আকর্ষণীয়, কিন্তু আমার একটা মৌলিক প্রশ্ন আছে। যে কোম্পানির দেনাদারদের থেকে টাকা আদায়ের সময়কাল ৪৫ থেকে ৬০ দিনে নেমে এসেছে এবং যারা চেনগাল পাট্টুর মতো প্রাইম জমি বিক্রি করে ১৩৫ কোটি টাকা পেয়েছে, তাদের কেন শেয়ার হোল্ডারদের কাছে গিয়ে ইকুইটি মানে কোম্পানির মালিকানা ভাগ করে টাকা তুলতে হবে? এটা তো অভ্যন্তরীণ নগদ প্রবাহের দুর্বলতাকেই স্পষ্ট করে তোলে। ম্যানেজমেন্ট নিজেরাও তো স্বীকার করেছে যে সম্পদ বিক্রি থেকে টাকা আসা এবং নতুন প্রকল্পের জন্য টাকা লাগার মধ্যে একটা টাইমিং মিসম্যাচ বা সময়গত অমিল আছে। এই স্বীকারোক্তিই তো একটা বড় ঝুঁকির কথা বলে দিচ্ছে। এর মানে দাঁড়ায়, তারা যদি একটা বড় অর্ডার পেয়েও যায়, সেই কাজটা শুরু করার মতো নগদ টাকা হয়তো সময় মতো তাদের হাতে থাকবে না। এটা কি একটা দুর্বলতার লক্ষণ নয়? আমি আপনার সাথে একমত যে একটা টাইমিং মিসম্যাচ আছে, কিন্তু সেটাকে দুর্বলতা হিসেবে দেখাটা বোধহয় ঠিক হবে না। বরং এই সমস্যাটা তারা যে চিহ্নিত করতে পেরেছে এবং তার সমাধানের জন্য আগে থেকেই পদক্ষেপ নিচ্ছে, এটাই তো ভালো ব্যবস্থাপনার লক্ষণ। তারা অপেক্ষা করছে না যে অর্ডার পাওয়ার পর টাকার জন্য দৌড়াদৌড়ি করতে হবে। তারা আগে থেকেই নিজেদের প্রস্তুত রাখছে। এবার চলুন অর্ডার বুকের কথায় আসি। তাদের একটা স্বাস্থ্যকর বুক টু বিল অনুপাত আছে, প্রায় ৩.১। এর সহজ অর্থ হলো কোম্পানি যত টাকার কাজ শেষ করছে, তার চেয়ে প্রায় ৩ গুণ বেশি মূল্যের নতুন কাজ তাদের হাতে আসছে। এটা ভবিষ্যতের আয়ের নিশ্চয়তা দেয়। ১৫,১৪৬ কোটি টাকার অর্ডার বুক কিন্তু কোনো অনুমান নয়, এটা নিশ্চিত কাজ। আর যে ৩৪,০০০ কোটি টাকার টেন্ডার তারা জমা দিয়েছে, বিশেষ করে জলবিদ্যুৎ এবং পাম্প স্টোরেজ প্রকল্পে সরকারের এখন যে বিপুল আগ্রহ, তাতে এই টেন্ডারগুলো জেতার সম্ভাবনা বেশ উজ্জ্বল। অর্ডার বুক শক্তিশালী, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমার চিন্তাটা এর গঠন নিয়ে। আপনি ভাবুন, আপনার পুরো বিনিয়োগের ৬২% যদি শুধু একটা স্টকে থাকে, তাহলে কি আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থাও তো তাই। তাদের অর্ডার বুকের ৬২% শুধু জলবিদ্যুৎ প্রকল্পের উপর নির্ভরশীল। এই নির্ভরতা শুধু একটা সংখ্যা নয়, এটা কোম্পানির ভবিষ্যৎকে একটা দড়ির উপর ঝুলিয়ে রাখার মতো। জলবিদ্যুৎ খাতে সরকারি নীতির সামান্য পরিবর্তন, একটা বড় পরিবেশগত আন্দোলন বা রাজনৈতিক অস্থিরতা পুরো কোম্পানির ভবিষ্যৎ আয়ের উৎসকে এক মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে। এটা কৌশলগত নমনীয়তার অভাবের পরিচায়ক। আর টেন্ডার জমা দেওয়া মানেই তো আর অর্ডার পাওয়া নয়। ভবিষ্যতের বড় অর্ডারের উপর ভরসা করাটা অনেকটা দূরের আকাশে মেঘ দেখে বৃষ্টির আশা করার মতো। বর্তমান খরাটা তো তাতে মিটছে না। আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি, নিকট ভবিষ্যতে কত টাকার অর্ডার আসতে পারে তা নিয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফওর বক্তব্যের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। একজন বলছেন ৬ মাসে ৮ থেকে ১০,০০০ কোটি, অন্যজন বলছেন পুরো বছরে ৮,০০০ কোটি। এই ছোটখাটো অসামঞ্জস্যগুলো কিন্তু প্রত্যাশার দৃঢ়তা নিয়ে প্রশ্ন তোলে। আপনি ঝুঁকির যে দিকটা তুলে ধরেছেন তা গুরুত্বপূর্ণ, কিন্তু মুদ্রার অপর পিঠও তো দেখতে হবে। জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে ঝুঁকি যেমন বেশি, মুনাফার হার বা মার্জিনও কিন্তু অন্য প্রকল্পের চেয়ে প্রায় ১ থেকে ২% বেশি থাকে। সুতরাং এটা একটা হিসেব কষে নেওয়া ঝুঁকি। উচ্চ মুনাফার জন্যই তারা এই খাতে মনোযোগ দিয়েছে। আর এমডি এবং সিএফওর বক্তব্যের পার্থক্যকে আমি ততটা বড় করে দেখছি না। বড় অঙ্কের পূর্বাভাসের ক্ষেত্রে এমন সামান্য পার্থক্য থাকাটা স্বাভাবিক। মূল বিষয় হল তারা ৮,০০০ কোটি টাকার নতুন অর্ডারের ব্যাপারে আত্মবিশ্বাসী। এবার যদি আমরা আর্থিক শৃঙ্খলার দিকে তাকাই, ছবিটা কিন্তু বেশ ইতিবাচক। গত ৬ মাসে তারা কন্ট্রাক্টেড অ্যাডভান্স সহ প্রায় ১৬৪ কোটি টাকা ঋণ কমিয়েছে। তাদের কার্যকারী মূলধনের দিন, মানে একটা কাজ থেকে টাকা তুলে আবার নতুন কাজে লাগানোর সময়কাল ১২৫ দিনে নেমে এসছে। এবং তারা ১৩ থেকে ১৪% একটা স্থিতিশীল ইবিডিআই মার্জিন বজায় রেখেছে, যা তাদের কার্যনির্বাহী লাভজনকতা প্রমাণ করে।
চেঙ্গালপাট্টু জমি বিক্রি থেকে পাওয়া ১৩৫ কোটি টাকা সরাসরি ঋণ কমাতেই ব্যবহার করা হবে। এগুলো সবই কিন্তু একটা সুস্থ আর্থিক ব্যবস্থাপনার লক্ষণ। আমি দুঃখিত, কিন্তু এই ছবিটাকে আমি ততটা পরিষ্কার বলতে পারছি না। হ্যাঁ, মোট ঋণের পরিমাণ হয়তো কিছুটা কমেছে, কিন্তু তাদের সুদের খরচ দেখুন। গত বছরের তুলনায় সেটা ৭৬ কোটি থেকে বেড়ে ৭৯ কোটি টাকা হয়েছে। এর মানে ক্রমবর্ধমান সুদের হার তাদের উপর চাপ সৃষ্টি করছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। কিন্তু আমার সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টা হল প্রোমোটার্সদের শেয়ার বন্ধক রাখার বিষয়টি। কোম্পানির মালিকরা তাদের নিজেদের শেয়ার বন্ধক রেখেছেন এবং সেই শেয়ারগুলো কবে মুক্ত হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা ম্যানেজমেন্ট দিতে পারছে না। একটা কোম্পানির পরিচালন ব্যবস্থা বা কর্পোরেট গভর্নেন্সের জন্য এটা একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন। বিনিয়োগকারীদের জন্য এটা একটা লাল সংকেত। আপনি যতই ভালো কার্যনির্বাহী ফলাফল দেখান না কেন, গভর্নেন্সের উপর যদি এমন কালো মেঘ থাকে, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ভরসা করতে ভয় পাবে। এটা একটা সুন্দর বাড়ির মতো, যার ভিত্তিটাই হয়তো নড়বড়ে। আমি স্বীকার করছি প্রমোটারদের শেয়ার বন্ধকের বিষয়টি একটি অমীমাংসিত ইস্যু। তবে এটিকে একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসেবে দেখা উচিত, যা সমাধানের চেষ্টা চলছে। এই একটা বিষয়ের জন্য কোম্পানির কার্যকরী এবং আর্থিক ক্ষেত্রে যে অসাধারণ উন্নতি ঘটেছে সেগুলোকে উপেক্ষা করা ঠিক হবে না। তথ্য পরিষ্কারভাবে দেখাচ্ছে যে প্যাটেল ইঞ্জিনিয়ারিং তার মূল ব্যবসায়িক ক্ষমতা এবং আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে। বর্তমান প্রবৃদ্ধি হয়তো চোখে পড়ার মতো নয়, কিন্তু তারা একটি বড় লাভ দেওয়ার জন্য রানওয়েতে দৌড় শুরু করেছে। ঋণ কমানো, সম্পদ বিক্রি করে টাকা তোলা এবং সঠিক সময়ে মূলধন সংগ্রহের মতো কৌশলগত পদক্ষেপগুলোই তার প্রমাণ। দেখুন, কার্যকরী সাফল্যগুলো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আর্থিক চিত্রটি আমাদের সতর্ক হতে বলছে। নিকট মেয়াদে প্রায় শূন্য রাজস্ব প্রবৃদ্ধি, ভালো নগদ প্রবাহ থাকা সত্ত্বেও বাইরে থেকে টাকা তোলার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের অনিশ্চিত বড় প্রকল্পের উপর অতিরিক্ত নির্ভরশীলতা, এই সবগুলো মিলে একটা ঝুঁকি এবং অনিশ্চয়তার ছবি তৈরি করে। আমার মতে আশাবাদী দৃষ্টিভঙ্গিটা মূলত এমন কিছু ভবিষ্যতের ঘটনার ওপর দাঁড়িয়ে আছে যা ঘটবেই এমন কোনো নিশ্চয়তা নেই। বাহ্যিক সাফল্যের আড়ালে একটা জটিল এবং চ্যালেঞ্জিং আর্থিক পরিস্থিতি রয়েছে, যা এড়িয়ে যাওয়া উচিত নয়। তাহলে আমাদের আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে একই তথ্যকে দুই ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব। একদিকে প্যাটেল ইঞ্জিনিয়ারিং একটি স্থিতিস্থাপক কোম্পানি, যা প্রতিকূলতার মধ্যেও নিজেদের প্রমাণ করেছে এবং একটি বিশাল প্রবৃদ্ধির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তাদের কৌশলগত পদক্ষেপগুলো ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করছে। অন্যদিকে এমনটাও ভাবা যেতে পারে যে এটি এমন একটি কোম্পানি যা বর্তমান চ্যালেঞ্জগুলোকে কোনোমতে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং একটি অনুমান নির্ভর ভবিষ্যতের ওপর বাজি ধরছে। এর আপাত সাফল্যের পেছনে ভবিষ্যতের ঝুঁকি এবং বর্তমানের দুর্বলতাগুলো ঢাকা পড়ে যাচ্ছে। প্যাটেল ইঞ্জিনিয়ারিং কি সত্যি একটি বড় সুযোগের জন্য প্রস্তুত, নাকি একটি ঝুঁকিপূর্ণ খেলায় নেমেছে? প্রদত্ত তথ্য দুটি দৃষ্টিভঙ্গিকেই সমর্থন করে এবং কোম্পানির কৌশলগত ঝুঁকি এবং বাজারের বাস্তবতা নিয়ে আরও গভীর ভাবনার অবকাশ রাখে। চূড়ান্ত সিদ্ধান্ত শ্রোতাদেরই নিতে হবে। আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।